দর্শক, সেন্ট মার্টিন দ্বীপ কি সত্যিই দখল হয়ে যাচ্ছে? সেখানে আমেরিকার ঘাঁটি তৈরি হচ্ছে। বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশঙ্কাই কি শেষ পর্যন্ত সত্যি হচ্ছে? এবং আমেরিকার ঘাঁটি তৈরি করার ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের সরকার এবং প্রশাসন তারা কি সহযোগিতা করছে, কিংবা আমেরিকা কি যে কোনো মূল্যে এই এলাকায় ঘাঁটি তৈরি করতে চায়, নাছোড়বান্দা হিসেবে কাজ করছে? এরকম ভয়াবহ তথ্য তুলে এনেছে বিদেশি একটি গণমাধ্যমের বরাত দিয়ে আমাদের দেশের গণমাধ্যম দৈনিক যুগান্তর। সেখানে তারা নানা তথ্য উপাত্ত সামনে নিয়ে এসে বলার চেষ্টা করছে সেন্ট মার্টিনে শেষ পর্যন্ত ঘাঁটি যে কোনো মূল্যে গড়তেই চায় আমেরিকা। কি হচ্ছে ভেতরে ভেতরে আমরা টেরই পাচ্ছি না। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেন্ট মার্টিন দ্বীপ কি দখল হয়ে যাচ্ছে কিনা। সেন্ট মার্টিনে পর্যটক চলাচল বন্ধ করে দেওয়ার ঘটনার মাধ্যমে ব্যাপারটা সবথেকে বেশি আলোচনা সৃষ্টি করেছিল। সেন্ট মার্টিনে পর্যটক যেতে পারবে না, রাতে থাকতে পারবে না, পরিবেশের দোহাই দিয়ে ব্যাপারগুলো কোনোভাবেই পজিটিভলি নিচ্ছিলেন না অনেকেই। এবার যুগান্তরের যে রিপোর্টটা আমরা দেখছি, সেই রিপোর্টটা বেশ ভীতির সঞ্চার করছে। যুগান্তর তার রিপোর্টে যে শিরোনামটা করছে, বিদেশি একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মূলত তারা এই রিপোর্টটা সাজিয়েছে। তাদের শিরোনামটা এমন, তারা বলছে সেন্ট মার্টিন বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা। অর্থাৎ এটা একটা খেলা এবং খেলাটা বিপজ্জনক খেলা হিসেবে তারা দেখছে এবং তারা বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে সেটা বলার চেষ্টা করছে। তারা বলছে বাংলাদেশের কৌশলগত দ্বীপ সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য মার্কিন চাপ আবারও দক্ষিণ এশিয়ায় ওয়াশিংটনের ভূ রাজনৈতিক পরিকল্পনার উপর সবার দৃষ্টি নিবদ্ধ হয়েছে। এটি মূলত এমন একটি অঞ্চল যা যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অর্থাৎ সেন্ট মার্টিনে যদি আমেরিকার ঘাঁটি হয় তাহলে ছেড়ে কথা বলবে না চীন এবং ভারত। সেখানেই একটা যুদ্ধাবস্থা তৈরি হবে এবং বিপদে পড়বে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ বাংলাদেশ গত বছর কয়েক মাসের অস্থিরতা এবং ক্ষমতার পালাবদলের পর বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটি মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেও দেশের রাজনৈতিক পরিবেশে উত্তেজনাপূর্ণ এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নির্মাণের সম্ভাব্যতা নিয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত একটি অভিযোগ এখনও ঢাকার রাজনৈতিক ও মিডিয়া জগতে ঘুরপাক খাচ্ছে। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, আমি যদি আমেরিকার দাবি মেনে নিই, সেন্ট মার্টিন দ্বীপ যদি দিতে চায়, তাহলে পশ্চিমা দেশগুলোর সমর্থন আমার উপরে থাকবে, আমাকে ক্ষমতাচ্যুত হতে হবে না। সেন্ট মার্টিন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ছোট দ্বীপ হিসেবে বলা হচ্ছে। মাত্র 3 বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত এবং এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালাক্কা প্রণালীতে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটের কাছে এই দ্বীপের অবস্থান হওয়ার কারণে এটি সামরিক এবং বাণিজ্যিক যান চলাচল পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ স্থান। বিশেষজ্ঞরা মনে করেন দ্বীপটি যে নিয়ন্ত্রণ করবে সেই ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারবে। ভয়াবহ একটা ব্যাপার। যুক্তরাষ্ট্রের জন্য এই অঞ্চলে তাদের উপস্থিতি ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডো প্যাসিফিক পরিকল্পনার কাঠামোর মধ্য দিয়ে চীনকে নিয়ন্ত্রণ করার কৌশলের অংশ, যেখানে চীন ও ভারতও তাদের নিরাপত্তার জন্য এই অঞ্চলের উপরে প্রভাব রাখতে চায়। সামরিক সুবিধা অর্জনের জন্য মার্কিন চাপের অভিযোগ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছেন তার শাসনকালে ওয়াশিংটন সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি নির্মাণের জন্য তাকে চাপ দিয়েছিল। তিনি বলেছেন, তিনি যদি এই চাপটা যদি গ্রহণ করতেন তাহলে তিনি পশ্চিমাদের রাজনৈতিক সমর্থন বজায় রাখতে পারতেন। যদিও বর্তমান প্রশাসন এবং কর্মকর্তারা হাসিনার এই বিবৃতি অস্বীকার করেছেন, তবে পশ্চিমা গণমাধ্যমে এই সন্দেহকে আরও দৃঢ় করেছে বলে ওয়াশিংটন তার স্বার্থ অনুসারে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন করতে চাইছে।
অর্থাৎ আমেরিকার যে চাপ, আমেরিকার শেখ হাসিনার প্রতি অনাস্থা এবং প্রফেসর ইউনূসের প্রতি আস্থার মূল কেন্দ্রবিন্দু সেন্ট মার্টিনে তাদের সামরিক ঘাঁটি, এটাকেই বলা হচ্ছে এই রিপোর্টে। বাংলাদেশের ঘটনাবলীর সঙ্গে রঙিন বিপ্লবের মিল, অর্থাৎ বলা হচ্ছে যে এই যে গত বছরের যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পেছনে আমেরিকার এই কৌশলটা ছিল। আমেরিকা এই বিপ্লবের মাধ্যমে সরকার পতন করিয়ে নতুন যে সরকার এনেছে এবং সেই সরকারের মাধ্যমে তাদের যে মানে প্রয়োজন, তাদের যে মানে কি বলবো উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তারা প্রতিষ্ঠিত করতে চায়। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ঘটনাবলীর সঙ্গে পশ্চিমা সমর্থিত রঙিন বিপ্লবের স্পষ্ট মিল রয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভগুলো দ্রুত রাজনৈতিক ও সরকার বিরোধী অবস্থান গ্রহণ করে। তরুণ ও ছাত্র সমাজের ভূমিকা, আন্দোলনে এনক্রিপ্টেড মেসেঞ্জারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এনক্রিপ্টেড মেসেঞ্জারের ব্যবহার, আন্তর্জাতিক এনজিওগুলোর ব্যাপক কার্যকলাপ এবং সামাজিক নেটওয়ার্কগুলোতে সহিংসতার নানা ছবি প্রচার, এসবই ইউক্রেন, জর্জিয়া এবং সার্বিয়াতে পরিলক্ষিত কৌশলগুলোর কথা মনে করিয়ে দেয়। ভয়াবহ ব্যাপার উপস্থাপন করছে, বলছে যে বাংলাদেশের এই ব্যাপারগুলো ইউক্রেন, জর্জিয়া এবং সার্বিয়াতে পরিলক্ষিত হয়েছিল। ওয়াশিংটনের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রফেসর ইউনূসকে এই রিপোর্টে বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে গত বছর দেশব্যাপী বিক্ষোভ এবং শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ থেকে তার পলায়ন ও বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের পর অর্থনীতিবিদ এবং নোবেল শান্তি বিজয়ী মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যদিও তাকে একজন সংস্কারকামী ব্যক্তিত্ব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, তবুও ক্লিন্টন পরিবার এবং জর্জ সোরেসের সঙ্গে সম্পর্কিত ফাউন্ডেশন সহ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে বাংলাদেশের নেতৃত্বের জন্য ওয়াশিংটনের পছন্দের বলে মনে করা হয়। অর্থাৎ প্রফেসর ইউনূস ওয়াশিংটনের পছন্দের একজন মানুষ এবং পছন্দের মানুষ হিসেবে তিনি বাংলাদেশের শাসনভারে এসেছেন, সেই কথাও এখানে বলা হচ্ছে। ভারতের উদ্বেগের কথা বলা হচ্ছে, চীনের সুযোগ সন্ধানীর বিষয়ে আঞ্চলিক প্রতিক্রিয়ার কথাও বলা হচ্ছে। অর্থাৎ আমেরিকার এই কর্মকাণ্ডের পরিকল্পনার পেছনে ভারত এবং চীনের কি বিহিত ব্যবস্থা হবে সেই ব্যাপারে বলা হচ্ছে। এদিকে আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ঘটনাবলী দুই প্রতিবেশী শক্তি ভারত ও চীনের দৃষ্টি আকর্ষণ করেছে। শেখ হাসিনার সরকারকে সবসময় সমর্থন করে আসা নয়াদিল্লি এখন তার পূর্ব সীমান্তে বৃহত্তর আমেরিকান প্রভাব বিস্তারের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো প্রকল্পগুলোতে ব্যাপক বিনিয়োগ করে চীন বাংলাদেশে তার উপস্থিতি শক্তিশালী করার এবং চীনকে নিয়ন্ত্রণ করার মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করার সুযোগ হিসেবে দেখছে। অর্থাৎ আমেরিকার এই পরিকল্পনার বিরুদ্ধে ভারত এবং চীন তাদের সাধ্যমতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যে কার্যক্রমগুলো একটা যুদ্ধাবস্থা তৈরি করতে পারে, একটা উত্তেজনাপূর্ণ অবস্থান তৈরি করতে পারে, সেই আভাসও দেয়া হচ্ছে। ঢাকা কেন্দ্রিক ক্ষমতার দ্বন্দ্ব এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা বলা হচ্ছে এখানে। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ এখনও একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন দেশটি এখন ওয়াশিংটন, বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে ত্রিমুখী প্রতিযোগিতার রণাঙ্গনে পরিণত হয়েছে। খুবই ভয়াবহ তথ্য। এই তথ্যে বলা হচ্ছে যে বাংলাদেশ এখন আমেরিকা, চীন এবং ভারতের ত্রিমুখী যুদ্ধের রণক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে এবং এই ত্রিমুখী যুদ্ধের যে জায়গা, কেন্দ্র, সেই কেন্দ্র হিসেবে বাংলাদেশকে ব্যবহার করলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। নতুন করে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করে বঙ্গোপসাগরে অবস্থান সুসংগত করার চেষ্টা করছে একদিকে আমেরিকা। চীন তার বাণিজ্য রুট ও অর্থনৈতিক প্রভাব বজায় রাখতে চাইছে অন্যদিকে ভারতও বাংলাদেশকে বিদেশি শক্তির প্রভাব মুক্ত রাখার চেষ্টা করছে। অর্থাৎ তিন শক্তি তিন দিক থেকে বাংলাদেশকে নিয়ে খেলা শুরু করেছে। এই অবস্থায় বাংলাদেশের ভবিষ্যৎ শুধু যে তার অভ্যন্তরীণ ভাগ্য নির্ধারণ করবে তাই নয়, একই সঙ্গে সমগ্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণেও প্রভাবিত করবে। এই যে পার্স টুডের সূত্র দিয়ে যুগান্তর যে তথ্য তুলে আনলো, সেই তথ্য
বাংলাদেশের জন্য একটা ভয়াবহ তথ্য এবং বাংলাদেশের জন্য এই তথ্য সামনে অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশ যদি তিন শক্তির যুদ্ধক্ষেত্র হিসেবে মানে পরিগণিত হয় এবং তিন শক্তি নিজেদের পরাক্রম বজায় রাখার জন্য বাংলাদেশকে যদি যুদ্ধক্ষেত্র যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করে, সেটা বাংলাদেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। কারণ তিন শক্তি কোনোভাবেই কেউ কাউকে ছাড় দেবে না। আমেরিকা যদি এখানে ঘাঁটি গাড়তে চায়, চীন কোনোভাবেই ছেড়ে দেবে না, ভারত কোনোভাবেই ছেড়ে দেবে না। এই ছেড়ে না দেওয়ার প্রতিযোগিতার ঘাঁটি যদি বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশের জন্য অশনি সংকেতের ব্যাপার হবে সেটা। দর্শক, এই ভয়াবহ বাস্তবতায় আদতে আমাদের পরিত্রাণের উপায় কি? সরকারের কার্যকর উদ্যোগ কি সেই পজিটিভ দিকে যাবে, নাকি আমরা আজীবন শুধু আমেরিকার দাসত্বই করে যাব? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।